নমস্কার, করোনার আবহে বাংলা এই টকশোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের দামামা, ভোটের এই যে দামামা বেজে উঠেছে এবং এই দামামা এবং করোনার আবহে এই ভোটের দামামার মধ্যে প্রথম নির্বাচনী জনসভা বলা যেতে পারে বা জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ ভাষায় রাজ্যের তিন প্রতিপক্ষ বাম, কংগ্রেস এবং তার সাথে বিজেপিকে রীতিমতো তুলোধুনো করেছেন। একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন এই রাজ্যে তিনটি রাজনৈতিক দল তারা একসঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছে। লোকসভা ভোটেও তাই করার চেষ্টা করেছে, বিধানসভার ক্ষেত্রেও আগাম সতর্কবার্তা বাঁকুড়ার মাটিতে মুখ্যমন্ত্রীর জনসভায় কি বলেছেন শুনবো। প্রথমে খুব রাগ না সিপিএম, বিজেপি আর কংগ্রেসের? তিনটে জগাই মাথায় গদাই এক হয়েছ, আর এক হয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য লোকসভা নির্বাচনে একসাথে কাজ করেছে, একসাথে টাকা নিয়েছে, একসাথে ভোট দিয়েছে। আমি জানি এরা কারা। যে হারমাদরা সিপিএম এর আপনাদের উপর অত্যাচার করেছিল তারা আজকে বিজেপির হারমাদে পরিণত হয়েছে। কালারটা শুধু চেঞ্জ হয়েছে, রংটা চেঞ্জ হয়েছে, হৃদয়টা কিন্তু একই আছে। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে একটি কথাই বলবো আপনাদের মিটিংয়ে, তৃণমূল কংগ্রেস করতে গেলে ত্যাগী হতে হবে, লোভী হওয়া চলবে না। তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। রাজনীতিতে তিন ধরনের লোক থাকে, একটা লোভী, একটা ভোগী, একটা ত্যাগী। সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লোভী, বিজেপি হচ্ছে ভোগী, আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ত্যাগী। ওদের পাল্লায় পড়বেন না। এদিকে সিপিআইএমকে লোভী তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সিপিআইএম সহ বামেদের যে ট্রেড ইউনিয়ন তাদের ডাকা এবং কংগ্রেস তাদের সঙ্গেও সমর্থন রয়েছে এবং কংগ্রেসও এই রয়েছে ধর্মঘটে, এবং এটা আগামীকাল আছে। এই করোনা পরিস্থিতির মধ্যে যখন গোটা দেশ রয়েছে তখন এর মধ্যে রয়েছে। যাব হচ্ছে সেই প্রতিবেদনে। ২১-এর নির্বাচনে লড়াইটা ময়দানে নেবে। বিরোধী পরিষদটা বিজেপি দখল করলেও লড়াইয়ে ফিরতে জোটবদ্ধ বাম কংগ্রেস। ৩৪ বছর পর রাজ্যপাট হারিয়ে দিশেহারা বাম মরাগাঙে জোয়ার আনতে জনসংযোগকেই হাতিয়ার করেছে। আর সেই লক্ষ্যে লকডাউন চলাকালীন শহরের বিভিন্ন প্রান্ত থেকে জেলায় জেলায় শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক মন্দার বাজারে যখন মধ্যবিত্ত নাজেহাল, তখন মানুষের ইস্যু নিয়ে ধর্মঘটের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। আর দেরি নয়, এখনই সময়, হাতে রাখা হোক হাত। নভেম্বরের ২৬-এ হবে রাজপথে মোলাকাত। আর দেরি নয়, এখনই সময়, বারুদে মেশাও ক্ষোভ। নভেম্বরের ২৬-এ হবে দিনমজুরের পরব। ৭ দফা দাবিতে বৃহস্পতিবার পথে শ্রমিক সংগঠনগুলি। কৃষি ও কৃষকের স্বার্থবিরোধী ৩টি কৃষি আইন বাতিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। আয়করের আওতাভুক্ত নয় এমন প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে নগদ ৭,৫০০ টাকা এবং মাথা পিছু ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি। রাষ্ট্রায়ত্ত শিল্পে ঢালাও বেসরকারীকরণ ছাঁটাই বন্ধ করতে হবে। বেকারদের কাজের দাবি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু করতে হবে। শান্তিপূর্ণভাবে ধর্মঘট করতে বদ্ধপরিকর। ধর্মঘটে সামিল না হলেও ইস্যুগুলিকে স্বাগত জানিয়েছে তৃণমূল। ধর্মঘটের সমর্থনে জেলায় জেলায় মিটিং মিছিল করে মানুষের সমর্থন আদায়ে নেমেছে বাম নেতৃত্ব। এমনকি কলকাতার রাজপথেও মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বাম কংগ্রেস। ছাব্বিশে নভেম্বর সারা দেশে যে সর্বাত্মক ধর্মঘট আহ্বান করেছে তাকে সফল করার জন্য আমাদের রাজ্যে এই প্রচার, এই পদচারণা, শক্তি বৃদ্ধি, ক্ষয়
বা একই রকম এইসব প্রশ্নগুলো বিচার হয় আন্দোলন সংগ্রামের ময়দানে, সেটা অবস্থা লক্ষ্য করুন, তখন বুঝতে পারবেন। এটা তো মানুষের ইস্যু, তো দলের ইস্যু নয়। তো মানুষ নিজেই সাফার করছে। জিনিসের দাম তো আমি বাজারে গেলেও যা আপনাকে বাজারে গেলেও একই দাম নিচ্ছে। তো মানুষ খেতে পাচ্ছে না পাচ্ছে না। খেলা ভাঙার খেলা করে তো কোনো লাভ নেই। যদি সত্যি সমর্থন করে, মানসিক দিক দিয়ে যদি সমর্থন থাকে, রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। তা নাহলে বুঝতে হবে এদের কোনো একটা গোলযোগ আছে, ডাল মে কুছ কালা হয়। বামেদের বিশ্বাস 21-এর ভোটের আগে এই ধর্মঘট গণ আন্দোলনকে শক্তিশালী করবে, তাই ধর্মঘটই বাম কংগ্রেসের কাছে শক্তি পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, আটলাস নিউজ। জোটের কাছে একটা শক্তি পরীক্ষার জায়গা আগামীকাল ধর্মঘটে যে ডাক দেওয়া হয়েছে, সেটা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কারণ ধর্মঘট বা বন্ধ এই রাজ্যের একটা বহুদিনের বিতর্কিত ইস্যু। যদিও এটা শ্রমজীবী মানুষের দাবি এবং ধর্মঘটের অধিকার, এটা নিয়ে বিভিন্ন সময় টানাপোড়েন দেখা গেছে। আগামীকাল এটার দিকে নজর থাকবে। কিন্তু একদিকে যে দলকে লোভী, আরেকজনকে ভোগী তকমা দিয়েছেন আজকে, আর নিজের দল, সেই দলের মধ্যেও বেশ কিছু যে ঘটনা প্রবাহ ঘটে চলেছে বিভিন্নভাবে। দাদার অনুগামী কেউ কেউ একদম প্রকাশ্যে বলছেন যে তৃণমূল কংগ্রেসে এতদিন এমএলএ থাকার পর কি পেলাম। তাদের উদ্দেশ্যেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে নিশানা করেছেন। কি বলেছেন সেটা একটু শুনে নেব। তার নিশানায় দলের অভ্যন্তরে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়েছে সেই দিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিম বাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার। তার কারণ আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে ব্লকে কে কি করছে না করছে, আর কার সাথে কে যোগাযোগ রাখছে, আর কে কে কন্ট্যাক্ট করছে, তার প্রত্যেকটা হিসেব আমি A to Z রাখছি এবং রাখবো। দল আমাকে সাহায্য করছে, দলটা সবাই মিলে করতে হয়। কিন্তু মনে রাখবেন, আপনার ইন্দাস ব্লকে কিছু হলেও আমি অবজারভার, আপনার তালডাংরায় কিছু হলেও আমি অবজারভার, আপনার ইনপুরে কিছু হলেও আমি অবজারভার, ছাতনা হলেও আমি অবজারভার, সোনামুখিত হলেও একমাত্র অবজারভার আমার দলের কর্মী হিসেবে আমি থাকবো, নেতা হিসেবে নয়। সরকার যেমন দায়িত্ব নিয়ে দেখি, দলটাকে দায়িত্ব নিয়ে দেখব। তার কারণ আমি মনে করি আমার উপর খুব কাজের বেশি চাপ পড়ে যাচ্ছিল, তাই একটু ডিলে দিয়েছিলাম। সেই ডিলেটা দেব না বলেই বাঁকুড়ার মাটি থেকে শুরু করলাম, বাঁকুড়ার লাল মাটি থেকে শুরু করলাম। তার কারণ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই রাঙামাটির পথ ধরেই হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই যতদিন বাঁচব মানুষের কাজ করব। আজকে বিতর্কে কামরু চৌধুরী রয়েছেন, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রয়েছেন অনুপম ঘোষ, রাজ্য বিজেপি নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে যোগদান করছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং ডাক্তার ফুয়াদ হালিম ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তার হালিম, আপনার কাছে প্রথমে প্রশ্নটা রাখতে চাই। আপনাদের দলকে লোভী বলেছেন আজকে মুখ্যমন্ত্রী, এবং তিন দল একসাথে আপনারা মিলে তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছেন। বিজেপি এবং কংগ্রেস তার দোসর, কিন্তু লোভী তকমাটা সিপিআইএমকে দিয়েছেন, এবং আগামীকাল বন্ধের আগে এইরকম একটা তকমা আপনাদেরকে দিলেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? না, এটা তো স্পষ্ট যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের বন্ধের কেন্দ্রবিন্দু রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং যে নীতিগুলো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রতে লাগু করছে। এই কোভিড অবস্থার মধ্যে আমরা দেখলাম যে ভারতবর্ষের সংসদ, যেটা হলো লোকসভা এবং রাজ্যসভা, নরেন্দ্র মোদী আমাদের এই যে কোভিডের 9 মাসে যে কষ্ট ছিল সাধারণ মানুষ, এটা এক মুহূর্তের জন্য আলোচনা করেননি। যে একই কাজটাকে অনুসরণ করে
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু কোভিড নিয়ে কোনো আলোচনা করেননি। ফলে একে পথে হাঁটতে যে আইনগুলো কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কার্যকরী করেছে এই 9 মাসের কষ্টের মধ্যে থেকে, সেটা হচ্ছে কৃষি আইন, যেটা কৃষি বিরোধী আইন, সাধারণ কৃষকদের বিরুদ্ধে। পশ্চিমবাংলায় হচ্ছে বিধানসভায় সেই সব কাজ মুখ্যমন্ত্রী করেছে যেটা হচ্ছে জনস্বার্থের বিরোধী। কোভিড-19 আলোচনা করেননি। ফলে এখানে দাঁড়িয়ে আমরা ধর্মঘটকে যে আহ্বানটা হচ্ছে সাধারণ মানুষের দাবি সামনে রেখে আমরা কি বলেছি, 10 কেজি খাদ্যশস্য পৌঁছে দিতে হবে। শরীর হচ্ছে প্রত্যেক নাগরিকের যদি বলিষ্ঠ থাকে তাহলে কোভিড-19 হাজির হলেও তারা যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে তার প্রতিরোধ করতে পারবে। এবং হচ্ছে ওষুধ এখনো আবিষ্কৃত নয়, ভ্যাকসিন পথে আছে। ফলে মানুষকে বেঁচে থাকার জন্য একমাত্র হাতিয়ার রইল ওর হচ্ছে খাদ্য, এটা কেন্দ্র পৌঁছে দিতে হবে। এই দাবি তার সঙ্গে 7,500 টাকা প্রতি মাসে প্রত্যেকটা পরিবারকে যারা আয়করভুক্ত নয় তাদেরকে দিতে হবে। এবং এই টাকাটা গেলে ভারতবর্ষের অর্থনীতি আবার নতুন করে ঘুরতে শুরু করবে। টাকা যদি মানুষের হাতে যায় তাহলে কিন্তু মানুষ বাজারে বেরোবে কেনার জন্যে। কিনতে বেরোতে গেলে দোকান পাট গোদাম কারখানায় কাজগুলো আস্তে আস্তে নিজেই তৈরি হবে, নিজেই হচ্ছে ভারতবর্ষ তার পুরনো ছন্দে ফিরে আসবে। Right. এবং এখানেই দাঁড়িয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলেছে যে বিজেপি যেমন ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন তারাও ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। ফলে এই স্পষ্টীকরণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করে ফেলেছেন। ওকে, আমি আসবো হচ্ছে অনুপম ঘোষ। অনুপম, একটা অর্থনৈতিক বিশেষ কতগুলো সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের মৌলিক দাবিগুলোকে সামনে রেখে কাল ধর্মঘটে যাচ্ছে বাম, কংগ্রেস এবং হচ্ছে সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো, কংগ্রেস রয়েছে সঙ্গে। এটা একটা দিক যেখানে অর্থনৈতিক একটা পুনর্জীবনও ঘটবে এই দাবিগুলোকে মেনে নিলে, এরকমই বললেন ডাক্তার ফুয়াদ হালিম। আর দিদি বলছেন যে আপনারা কি আদৌ শুনবেন এই দাবিগুলো কি না? কেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের দল বিজেপি একটি ভোগীর দল। অনুপম ঘোষ, প্রথমে আসি বামপন্থীদের কথায়। বামপন্থী এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নগুলির ডাকে কালকে যে ধর্মঘটের একটি ডাক দেওয়া হয়েছে। সুজিতদা, আপনাকে বলবো, আপনি তো বহুদিন ধরে সাংবাদিকতার সঙ্গে আছেন। আজকের নতুন প্রজন্ম হয়তো যারা আজকে 20, 21, 22 যারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছেন তারা বামপন্থীদের এই কালচারের সম্বন্ধে অতটা অবগত নন। তো আপনার আশ্চর্য হওয়ার কথা নয়, কারণ 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক যেখানে একটা দীর্ঘকালীন বামপন্থীরা পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় ছিলেন, সেই সময়ও বিভিন্ন সময় শ্রমজীবী মানুষদের নাম করে কেন্দ্র বিরোধী অবস্থান নিয়ে বরাবর মানে এটা বছরে 1-2 করে নিয়ম করা থাকতো, একটা বাৎসরিক ছুটি হিসাবে এটাকে পালন করতো বামপন্থীরা এবং নামটা দিত শ্রমজীবী মানুষের স্বার্থে। তো সেই সংস্কৃতি এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাঝখানে কিন্তু পরিপ্রেক্ষিতটা তো একটু বদলেছে। দেশ জুড়ে যখন একটা মানুষের কর্মহীনতা চলছে, মানুষ ডিপ্রেশনের মধ্যে গিয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন, সেখানে এই ন্যূনতম দাবিগুলো মানলে মানুষের হাতে পয়সা আসবে বা টাকা আসবে, সরকার সেই পাশে দাঁড়ানো যেটাকে বলে কেন্দ্রীয় সরকারের, সেটাতে একদম ঠিক কথা বলছেন আপনি। একদম ঠিক কথা বলছেন যে দেশ জুড়ে একটা গত 8 মাস 9 মাস ধরে একটা করোনার জন্য আমরা একটা লম্বা দীর্ঘকালীন সময় একটা লকডাউনে ফেস করেছি। অর্থনীতি এই করোনার জন্য আমরা অনেকটা নিম্নমুখী হয়েছে, এটা আমরা সবাই মিলে এটা এক বাক্যে স্বীকার করতাম। এবং সেই অবস্থা থেকে ফিরে দাঁড়ানোর জন্য আজকে সারা দেশ চেষ্টা করছে, শুধু সারা দেশ না সারা বিশ্ব চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য, এবং যাতে মানুষ একটা গুরুত্বপূর্ণ একটা দিনের কাজ যেন নষ্ট না হয়। আপনি কখনো শুনেছেন, আচ্ছা এই বামপন্থীরা যারা করছেন তাদের বলুন পিতৃভূমি বা মাতৃভূমি, চীনে কখনো কোনো এইসব দাবি নিয়ে ধর্মঘট করতে দেখেছেন? হয় না। ভারতবর্ষ যখন একটা ঘুরে দাঁড়ানোর, তার অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, মানুষের হাতে কাজ বাড়ছে, আস্তে আস্তে জিডিপি আবার ভালো জায়গায় ঠিক জায়গায় আসছে, সেই সময় দেখুন একটা দেশের এই অর্থনীতির উপর কুঠারাঘাত করবার জন্য একদম সুন্দরভাবে বামপন্থীরা বরাবর যেটা করে যাচ্ছেন, বিগত কয়েক দশক ধরে করছেন, আবার করবার চেষ্টা করছেন। কিন্তু আমি বলছি কামরু বাবুর কাছে, মানুষ কিন্তু এই বন্ধ। বাবু, আপনি কি বলবেন যে একটা জায়গায় বিজেপি বলছে যখন একটা ফিরে আসছে, ঠিক সেই সময় বন্ধের এই ধর্মঘটের কি উদ্দেশ্য থাকতে পারে?
দেখুন, ধর্মঘটের উদ্দেশ্য হচ্ছে, আপনি মহাত্মা গান্ধীকে বিশ্বাস যদি করেন তাহলে ধর্মঘট প্রথম কিন্তু মহাত্মা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তখন যখন এই সরকার চোখ কান নাক মুখ সব বন্ধ করে দিয়েছে, মানুষের স্বার্থে মানুষের দাবির কোনো রকমের কোনো কথা শুনছে না, সেই জায়গাটায় কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প নেই রাস্তায় নামা ছাড়া। কিন্তু উদাহরণ আমি একটা পয়েন্ট বলে দিই, যে অনুপম দা বললেন যে সিপিএম বামফ্রন্টের যে এটা একটা বাৎসরিক ছুটির হিসাবে হতো, একটা সময় ছিল, তখন সেই সময় না শুনুন আপনি বোধহয় ভুলে গেছেন, আজকেও বোধহয় আপনার কালিয়াগঞ্জে কিছু একটা বন্ধ ছিল বোধহয় বিজেপির ডাকে। যাই হোক, কয়েকদিন আগে ছিল, মানে এইটা তো আমরা দেখে আসছি। 5 জুলাই 2010 এনডিএ এবং 13টা এনডিএ দল তারা প্রাইস হাইকের উপরে বন্ধ ডেকেছিল, ভারত বন্ধ। 31 মে 2012 এনডিএ পেট্রোল রাইসের উপরে বন্ধ ডেকেছিল। 20 সেপ্টেম্বর 2012 ইকোনমিক রিফর্মস মনমোহন সিংয়ের এগেনস্টে একটা বন্ধ ডেকেছিল। এপ্রিল 30, 2015 ওদের সরকার আসার পরও বাংলাতে বন্ধ ডেকেছিল টিএমসি বিরুদ্ধে। আমি আপনার স্ট্যাটিস্টিক্সটা নিয়েই আমি স্বীকার করছি না, খুব সুন্দর, আমি আপনার স্ট্যাটিস্টিক্সটা নিলাম, মানে এটা খুব ভালো, গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে মহাত্মা গান্ধী যখন উদাহরণ দিলেন সিভিল ডিসঅবিডিয়েন্সের কথা, এটা ঠিক কথাই। ঠিক তেমনভাবে কি আপনি মনে করেন এই সরকার, এখন কেন্দ্রীয় সরকার, তার যা প্রতিপত্তি, এই একদিনের এই ধর্মঘট তাদের সত্যি কি চক্ষুকর্ণের মানে হচ্ছে বা বোধোদয়ের উদ্রেক হবে বলে আপনারা মনে করেন? শুনুন, এই সরকার তো আজকে যেভাবে একটা মেজরিটেরিয়ান সরকার চলছে, এটা তো অস্বীকার করার নেই। নাহলে যেভাবে করোনার আবহাওয়ায় অর্ডিন্যান্স আনলো 3টা এগ্রিকালচারাল বিলের উপরে, যেভাবে অর্ডিন্যান্স এনে পাশ করিয়ে দিল, তাতে ফল কি হলো? আলুর কেজি চলে গেল 40 টাকা, পেঁয়াজের কেজি চলে গেল 80 টাকা থেকে 100 টাকার, 40 টাকা না, আজকে 45 কোথাও 50 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে মানুষের স্বার্থে যদি আমরা প্রশ্ন না করি এই সরকারের কাছে, তাহলে কে বা করবে? যখন আমরা প্রশ্ন করছি, পার্লামেন্টে ডিবেট করতে দিল না, আগ্রি বিলের উপরে, এই কৃষি বিলের উপরে ডিবেট করতে দিল না, মেজরিটি হিসাবে পাশ করিয়ে নিয়ে চলে গেল। আজকে যেইভাবে প্রাইভেটাইজেশন করে দিল, প্রাইভেট এগ্রিকালচার সেক্টরটাকে, মন্ডি সিস্টেমটাকে তুলে দিল এবং নিজি কোম্পানির হাতে তুলে দিল যে তোমরা গিয়ে নিজে থেকে গিয়ে চাষবাস এগুলো যা আছে চাষিদের কাছ থেকে তোমরা কিনে নাও। এয়ারপোর্টগুলো প্রাইভেটাইজেশন করে দিল, রেলওয়েকে প্রাইভেটাইজেশন করে দিল, বিভিন্ন সেক্টর যেগুলো প্রফিট মেকিং নবরাত্রা কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে বিক্রি করে দিয়ে বসে যাচ্ছে। আজকে আমাদের জিডিপি -23.9%। আমি আবার একটু অনুপমের কাছে আসছি। অনুপম, এইরকম একটা পরিস্থিতি, মেজরিটেরিয়ান সরকার একটা চলছে এবং এই সরকার হচ্ছে ভোগী সরকার। আজকে ভোগী, বিজেপি মানে ভোগী, আজকে কিউয়েট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবে তাহলে? সুজিতদা, তার আগে বলে দিই, এই গরু রচনার মতো পাশ থেকে তো বলে গেলেন, রেল বেসরকারিকরণ, এয়ারপোর্ট বেসরকারিকরণ হয়েছে তো, এবং হ্যাঁ, আপনি এখন রেলের বেসরকারিকরণ নিয়ে কতটা কি হয়েছে, আর বিমানবন্দরের বেসরকারিকরণ নিয়ে কতটা হয়েছে, এটা যে যদি এখন ক্লাসিফাই করতে বসি, ওনাদের কাছে কোনো সেইভাবে উত্তর থাকবে না। বলছেন মান্ডি ব্যবস্থা নেই। সুজিতদা, মান্ডি ব্যবস্থা কোথায় নেই? নতুন যে কৃষি আইন হয়েছে তাতে কি কোথাও লেখা আছে যে মান্ডি তুলে দেওয়া হয়েছে? কোথায় আছে বা নেই? আজকে 50 টাকা দিয়ে আলু কিনতে হলো। হ্যাঁ, এটা তার মানে এটা আজ থেকে 10 বছর আগে যখন আলুর দাম বাড়তো, যখন পেঁয়াজের দাম বাড়তো, তখন দোষ হতো রাজ্য সরকারের। আর অদ্ভুতভাবে যেহেতু আজকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় বসে আছে, সিপিএম, তৃণমূল আর কংগ্রেসের একরা, এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, আইনটা পাস হচ্ছে, আইনটা যেভাবেই পাস হোক, কিভাবে পাস হয়েছে আমরা জানি, সে আইনটা যেভাবে পাস হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারকে দোষ না ধরে রাজ্য সরকারকে দোষ দিতে হবে 50 টাকা আলুর জন্য। এটা আবার কি ধরনের যুক্তি অনুপম? আচ্ছা সুজিতদা, আপনি বলুন, যে একটা আলু বিক্রি হচ্ছে, যে চাষি চাষ করে যে ফসল ফলাচ্ছে, আলু ফলাচ্ছে, বা ধরুন পেঁয়াজ তো আমরা বাইরে থেকে আনি, সেই আলু চাষির দাম পাচ্ছে কেজি প্রতি 3 টাকা, 4 টাকা, 5 টাকা। সেটা বাজারে আসছে যখন, এবং সেটা বাংলাতেই উৎপন্ন হচ্ছে, এবং বাংলার বাজারে যখন খুচরো, যখন আমরা সাধারণ মানুষ সেটা নিচ্ছি, সেটা 40 টাকা, 45 টাকা চন্দ্রমুখী আলু সেই টাকা দিয়ে কিনছি। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের দোষ না রাজ্য সরকারের দোষ? তুমি আইনটা এমন ভাবে পাস করে দিলে যাতে হচ্ছে যারা এদের সুবিধা হলো, আর সাধারণ মানুষ, দেশে তো সাধারণ মানুষের সংখ্যা বেশি। ক্ল্যারিফাই করে দেন এই আইনের ফলে এটা সুবিধা পেয়েছে, এটা যদি তার মানে এই আইনটা পাস হয়েছে সুজিতদা 2 মাস থেকে 2.5 মাস আগে। আর যখন আজ থেকে 8 মাস আগে পেঁয়াজের দাম যখন 80 টাকা 100 টাকা হয়ে গেছিল, তখন তো এই আইন ছিল না। তাহলে তখন 10 টাকা ছিল। এই লজিকটা অনুপম, তুমি রাজনীতি করো, দীর্ঘদিনের রাজনৈতিক, তুমি নিশ্চয়ই এটা বলবে যে এটা কিন্তু এক ধরনের ভোগবাদকেই প্রশ্রয় দেওয়া,
একটা আলুর কেজি 50 টাকা, ভাবা আলু যায়, আরে উৎপাদনে আরে ভুক্তভোগী বিরাট তো আমরা, খরচ নেই, বাজারে মানসিক ব্যাগ নিয়ে তো কৃষকের আমাদের- আয় দ্বিগুণ হতে হবে, না, না, কিন্তু বাজারে- তাই বলে হচ্ছে মধ্যবিত্ত সাধারণ ক্রেতারকে এইরকম কষ্ট দিয়ে এটা কি ধরনের, এটা তো সেটাই তো ভোগবাদ। বলছি, তার জন্য দায় কার? রাজ্য সরকারের দায়। এই যে সুজিতদা- মাঝখানে ফোরে এই যে কৃষি আইনটা যেটা কৃষি আইনটা কেন্দ্রীয় সরকার এনেছে, এই মাঝখানের যে ফোরেদের যে কাটমানির যে টাকাটা, এই যে একটা বড় বৃহৎ অংশ টাকাটা চলে যাচ্ছে, সেটা আটকানোর জন্যই তো কৃষি আইন, যে কৃষক এবং ভোক্তা দুজনেই যাতে সরাসরি লাভবান হয়, ভোক্তা যাতে কম পয়সায় মাল কিনতে পারেন এবং সে তো কৃষকরা যাতে বুঝলাম, বেশি কিন্তু পয়সা সারা পেতে পারেন। ভারতেই তার তো আলুর জন্যই দাম এই বেড়ে আইন। গেল। না সুজিত দা, আমার একটা সারা এখানে- ভারতেই তো আলুর দামটা বেড়ে গেল অনুপম। সুজিত দা, হ্যাঁ, বলুন সুজিত কমলবাবু। দা, আমি একটা উদাহরণ দেই। 2006 সালে বিহারে এপিএমসি অ্যাক্ট যেটা আছে, এই যে মন্ডি অ্যাক্ট যেটাকে আমরা সোজা ভাষায় বলি, সেটা তুলে দেওয়া হলো বিহারে। তোলার ফলে কি হলো, যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা ছিল ওদের ওখানে, সেটা 1750-এর জায়গায় চাষিরা ডাইরেক্ট বিক্রি করতে বাধ্য হলো 1100 টাকা 1200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করে দিতে হচ্ছে ওদেরকে। এই যে আজকে আপনাদেরই এনডিএ সরকার ছিল বিহারে, সেই জায়গাটায় নীতিশ কুমারের সরকার আজকে 15 বছর পরও ভাবছে যে এখনও মন্ডি অ্যাক্টটা যদি থাকতো তাহলে কেন, বা আমাদের কি লাভ হতো, বা মন্ডি অ্যাক্ট না থাকলে বা কি লাভ হতো, এখনও ফয়সলা করে উঠতে পারেনি। উদাহরণ কিন্তু ওদের কাছে ছিল। আজকে পাঞ্জাবের ওকে, চাষি, বুঝতেই পারছেন হরিয়ানার আপনারা চাষি যে আজকে রাজপথে, একটা দিল্লির পরিপ্রেক্ষিত রাজপথে- তৈরি হয়েছে, গোটা দেশের মধ্যে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত অবস্থা, এবং এই দাবিটাকে সামনে নিয়ে আসার জন্যে ধর্মঘট, ভোটের প্রস্তুতি, ভোটের দামামার মধ্যে হচ্ছে বাম কংগ্রেসের এই আগামীকালের ধর্মঘট নিঃসন্দেহে জোট প্রক্রিয়াকে আরও কতদূর এগিয়ে নিয়ে যাবে, এই নিয়ে একটা নিঃসন্দেহে দেখার বিষয় থাকবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস সম্মুখ সমরে এখন অবতীর্ণ হয়ে রয়েছে। ভোটের এখনও বেশ কিছুটা দেরি থাকলেও ভোটের দামামা কিন্তু বেজে গেছে। আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।